নমস্কার। আজকে সত্যি কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার চিন্তাই হচ্ছে। দেশের অন্য কোনো রাজ্যে এসআইআর এর ভয়ে একজনেরও মৃত্যু হলো না, অথচ পশ্চিমবঙ্গে দেখুন পটাপট কিভাবে মানুষের এসআইআর ভাইরাসে মৃত্যু হয়ে যাচ্ছে। এটা আজব ব্যাপার। কিন্তু এত সাহসী বাঙালি স্বাধীনতার জন্য এত কুরবানি দিয়েছে, মুখ্যমন্ত্রী গিয়ে আন্দামানে দেখে এসছেন 90% বিপ্লবী নাকি বাঙালি, বাকি 10% পাঞ্জাবি। যেন ভারতবর্ষের আর কোনো রাজ্যের লোক দেশের স্বাধীনতার জন্য আর কিছুই করেনি। তাহলে এত বীরপুঙ্গব বাঙালি জাতি, তারা এরকম পটাপট এসআইআর এর ভয়ে দেহ রাখছেন। আমার কিরকম সব হিসেব কিতাব গুলিয়ে যাচ্ছে। সে যাই হোক, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা অসংলগ্নভাবে, তাতে নানাবিধ মিম তৈরির উপকরণ থাকবে, এবং আজকে রাত্রির থেকেই আমি ধরে নিচ্ছি এই সোশ্যাল মিডিয়ায় সেগুলো ঝড়ের বেগে ছড়িয়ে পড়বে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি তো আজ থেকে নয়, সেই 84 সাল থেকে এই ভদ্রমহিলার বক্তৃতা শুনে আসছি। আমি একটি বক্তৃতাও স্মৃতি থেকে বলতে পারবো না যেখানে she talked sense, she talked truth, or for that matter সেই যা বললেন তার কোনোভাবে কেউ যদি প্রেসি করে আমাকে দেখাতে পারেন তিনি যে পুরস্কার চান আমি তাই দিতে রাজি আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো বক্তৃতা, আমাদের যেমন বলা হতো না লম্বা প্যাসেজ দিয়ে প্রেসি করে দেখাও, কত একটা শব্দের মধ্যে লিখতে হতো, পরীক্ষায় ছিল, উচ্চ মাধ্যমিকে ছিল। আপনারা পারবেন? ধরুন আজকের বক্তৃতাটাই যদি বলি, এই বক্তৃতা সারমর্ম বলে কিছু আছে? আমি ইয়ার্কি মারছি না, আমি সিরিয়াসলি বলছি। কিন্তু দেখুন আমার তা নিয়ে কোনো দুর্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের মানুষ যদি এইরকম একজনকে বছরের পর বছর মুখ্যমন্ত্রী করে রাখেন তাহলে আমি কে হরিদাস পাল। কিন্তু আমার উদ্বেগটা অন্য জায়গায়। আমি অসংলগ্ন মমতার বক্তৃতা অনেক শুনেছি, শুনতে বাধ্য হয়েছি আর কি। কিন্তু আজকের মতো এইরকম হিস্টিরিয়াগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কখনো দেখেছি বলেই মনে পড়ে না। আজকে তিনি কি বললেন সেটা বড় কথা নয়, তার শরীরের ভাষা, তার কণ্ঠস্বরের শুরুই করলেন উপরের সা থেকে। জোড়াসাঁকো রবীন্দ্রনাথের বাড়ি বলে গেছেন আম্বেদকারের ওখান থেকে, আর সেখানে রবীন্দ্রনাথের স্মৃতিকে যতভাবে লাঞ্ছিত করা যায় সেইভাবে তিনি অনর্গল ভুলভাল হিন্দি বলে গেলেন বেশিরভাগ। কেন? তাহলে জোড়াসাঁকো গেলেন কেন? রাজাবাজার যেতেন, আরো কত জায়গা ছিল, বড় বাজার যেতেন। আপনি জোড়াসাঁকোই যাবেন আম্বেদকার আর রবি ঠাকুরকে মেলাতে, আর সেখানে গিয়ে অনাবশ্যক এত হিন্দি বলে যাবেন? তাও আবার একেবারে, আমি তো বিহার থেকে এসেছি, হবে বিহারি হিন্দি বলে কিছু হয় না।
সেখানে শুধু বুলি, খাড়বুলি, ব্রজবুলি, মৈথিলি। কিন্তু রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর সামনে দাঁড়িয়ে এত অনর্গল ভুলভাল হিন্দি বলার মধ্যে দিয়ে একটা জিনিসই প্রমাণিত হয়, কিছু মনে করবেন না, সেটা হচ্ছে এসআইআরের আতঙ্কে পশ্চিমবঙ্গে কে মারা গেছে না মারা গেছে আমি তো বলতে পারবো না। এখন মৃত্যুর খবর থাকলেই এসআইআর এর লেভেল চাপিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার সত্যিই মনে হলো যে এসআইআর আতঙ্কে পশ্চিমবঙ্গে একজন যদি রীতিমতো বেতসপত্রের মতো কাঁপতে থাকেন তাহলে তার নাম ওই পটুয়াপাড়ার অগ্নিকন্যাই। যেখান থেকে তিনি কথাবার্তা বলা শুরু করলেন, গলার পর্দাকে যেখানে নিয়ে গিয়ে, তখনই মনে হলো হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নায়ুর সমস্যা হচ্ছে। দেখুন, আমি তার সমালোচনা করি মানে ব্যক্তিগত স্তরে তার অমঙ্গল কামনা করি তা তো নয়, বহুদিনের সম্পর্ক তো। ফলে আমি যে কথাটা বলছি সেটা পরিহাস চলে বলছি না, খুব সিরিয়াসলি বলছি। আমি জানি আজকেই কমেন্ট বক্সে আমাকে উদম গাল দেবেন কিছু কিছু লোক, দিন, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরের ভাষা, বক্তব্য, যেভাবে তিনি কথাবার্তা বললেন এবং প্রায় একটা মৌন মিছিল, যেন মনে হচ্ছে একটা শোক পালন করা হচ্ছে এরকম একটা মিছিল, তার সামনে কাঠের পুতুলের মতো হাতে করে একটা সংবিধান নিয়ে যেভাবে তিনি হাঁটলেন, এই মমতার মূর্তির সঙ্গে আমরা পরিচিত নই। ভীত, ত্রস্ত এবং ক্ষমতা হারানোর ভয়ে এখন থেকেই ভূতগ্রস্ত। আজকে এই দৃশ্য দেখতে দেখতে একদিকে যেমন আমার খারাপই লাগছিল, অন্যদিকে মুকুল রায়ের একটা কথা মনে পড়ে গেল। একসময় মুকুল এই দলটা চালাতেন, আজকে অভিষেক যা করছেন সেটা মুকুলের তৈরি করা জমির উপরেই। একদিন নিজাম প্যালেসে কথায় কথায় আড্ডা দিতে বসে মুকুল আমাকে বলেছিলেন, জানো তো সুমনদা, ক্ষমতা যদি চলে যায় দিদি একদিনও থাকতে পারবেন না। তাহলে কি করবেন রে, সেটা আমি বলতে পারছি না, কিন্তু ক্ষমতা যদি দিদি দেখেন যে তার বাড়ির সামনে থেকে পুলিশের গার্ডরেলগুলো উঠে যাচ্ছে, তাহলে যে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটা তোমরা আন্দাজও করতে পারবে না। মমতাকে অভিষেকের চাইতেও 100 গুণ ভালো করে চিনতেন, জানতেন মুকুল। তখন আমি এই কথাটাকে কোনো গুরুত্বই দিইনি। আজকে মনে হলো মুকুল তো এই কথাটা অনেক দিন আগেই আমাকে বলেছিল, আমি ধর্তব্যের মধ্যে নিলাম না কেন? আমার বক্তব্য হচ্ছে, দেখুন, এই সংবিধান হাতে করে ধ্যাসটামি করাটা না এখন ভারতবর্ষে বিজেপি বিরোধী দলগুলোর একটা সিগনেচার টিউন হয়ে গেছে। এই কালকে না পরশুই একটা দেখলাম ভিডিও ক্লিপে, প্রিয়াঙ্কা গান্ধী পাটনা এয়ারপোর্টে নেমেছেন, প্রচার করবেন অবশ্যই মহাজোটের হয়ে।
জার্নালিস্টরা তাকে ছেঁকে ধরেছেন, অনেক প্রশ্ন করছেন, তিনি স্মিত হাসি দিয়েই সেটার জবাব দিয়ে গাড়ির ড্রাইভারের পাশের সিটে উঠে বেল্ট যখন বাজছেন, হঠাৎ দেখি পিছন থেকে একজন এসে একটা লাল রঙের মলাটবদ্ধ কনস্টিটিউশন তার হাতে দিয়ে গেল। রাহুল গান্ধী তো মনে আছে আপনাদের, এবার শপথই নিয়েছিলেন লোকসভায় এরকম ভাবে সংবিধানটাকে ধরে, সব কংগ্রেসেরা নিয়েছিলেন। দিদিমণির এখন কাণ্ডজ্ঞান এতই হারিয়ে গেছে যে তিনি ওই নাদান রাহুল গান্ধীর দেখানো পথ অনুসরণ করতে শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, তোমারও পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। ওই কনস্টিটিউশনটা রাহুল গান্ধীর হাতেও মানায় না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো এত রকম ভাবে বেমানান যে আমি যদি সেটা বলতে শুরু করি কেন বেমানান, রাত কাবার হয়ে যাবে। প্রথম কথা, হঠাৎ করে একটা বি.আর. আম্বেদকর ভক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা ওই সন্তোষী মার মতোই কিরকম যেন দোলাচলে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছি। জানেন তো বাবা সাহেব আম্বেদকর পশ্চিমবঙ্গ থেকেই গিয়েছিলেন, এখান থেকেই তিনি প্রথম নির্বাচিত হয়েছিলেন। কেউ যদি ভুল করে তারপরের প্রশ্নটা করে কেন হয়েছিলেন, কি জন্য কংগ্রেস তাকে এখান থেকে জিতিয়ে নিয়ে গেছিল, আমি লিখে দিতে পারি, উনি বলতে পারবেন না। পশ্চিমবঙ্গ থেকে কৃষ্ণ মেননও গেছেন, দিদি উনি জানেন। আমি তার মধ্যে ঢুকছি না, এটা কোনো সাধারণ জ্ঞানের পরীক্ষা নয়। আমার কথা হচ্ছে, বি.আর. আম্বেদকরের পাদদেশ থেকে ভারতীয় সংবিধানকে বুকে করে রবি ঠাকুরের বাড়ি পর্যন্ত পৌঁছনোর প্রতীকী তাৎপর্য তাহলে কি? নির্বাচন কমিশন যে কাজটা করছে সেটা কি সংবিধান বহির্ভূত ক্ষমতার বহিঃপ্রকাশ? আরে সেটা তো আপনার পাশে দাঁড়ানো ভ্রাতুষ্পুত্র 12 মাস 30 দিন 24 ঘন্টা করে যাচ্ছে। সামান্য কনস্টেবল থেকে ডিজি কার পরামর্শে নিয়োগ করেন আপনি? তার পরামর্শ দেওয়ার কি এখতিয়ার আছে? আর কনস্টিটিউশনকে গত 15 বছরে আপনি ওই যে ভোট এলে খেলা হয় বলে ফুটবল ছোড়েন না, এবারও ছুটবেন আশা করছি। এবার গতবার বাঁ পায়ে চোট লাগলে এবার হয়তো তার ডান পায়ে লাগবে, সেটাও ধরে নিচ্ছি। কিন্তু আপনি এই ফুটবলের মতো সংবিধানটাকেও ব্যবহার করেছেন। আপনার সরকার 15 বছর ধরে সংবিধান বিরোধী একটার পর একটা কাজ করে গিয়েও ক্ষমতায় যে টিকে আছে সেটা কিন্তু জেনে রাখবেন ওই মোদিবাবু আর শাহবাবুর জন্যই। যদি ইন্দিরা গান্ধী থাকতেন না, তাহলে দেখতেন ঠেলার নাম বাবা জীবন কাকে বলে। আর কি ভাষা, কখনো বলছেন মির্জাফর বাবু, কখনো বলছেন গদ্দার বাবু, কখনো বলছেন কি। আরে বাবা, এর চাইতে তো আগে বলেছিলেন, সুন্দর বলেছিলেন, কিম্ভূত কিমাকারা হোদল কুতকুত। সেই বর্ণনা থেকে সরে গেলেন কেন?
মির্জাফর বাবু, মির্জাফর বাবু, মির্জাফর বাবু, এটাও কি আপনার ওই সংখ্যালঘু প্রেমের অভিব্যক্তি? আজকে প্রচুর ফেজ টুপি পরা লোক আপনার মিছিলে ছিল, অতএব মির্জাফর ছাড়া আর কারুর নাম আপনার মনে পড়ল না, সেই কারণে কি? ভগবানই জানে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি সত্যিই উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে, এবং এই ভূতগ্রস্ততা দেখে। আজকে যে মিছিলটা হলো, কলকাতা শহরের বুকে তৃণমূল কংগ্রেস মিছিলের ডাক দিলে তাতে ভিড় হবে এটা কোনো খবরই নয়। খবর যেটা, সেটা হলো এই মিছিলের মধ্যে আজকে নিষ্প্রাণ একটা মিছিল। আপনারা যদি মনে করেন যে আজকে সংবিধান পশ্চিমবঙ্গে কবরে যাচ্ছে, কালো ব্যাচ পরে যেতে পারতেন, সেটা মানানসই হতো। সে তো জাননি, সবাই দেখছি একেবারে সেজে গুজে, একদিকে অরূপ বিশ্বাস, আরেকদিকে ববি হাকিম, সাদা পাঞ্জাবি, ধবধবে পায়জামা, আর মাঝখানে সেনাপতি জিন্স আর ডিজাইনার শার্ট। একটাই নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে আজকে দিদিমণির পিছনে অনেকগুলো বাচ্চা বাচ্চা মেয়েকে দেখলাম, যাদেরকে আমি এর আগে দেখিনি। জুন মালিয়াকে দেখেছি, শতাব্দী রায়কে দেখেছি, কাকলিকে দেখেছি, শশীকে দেখেছি, মহুয়াকে দেখেছি। এরা কারা? আর এরা যারাই হোক না কেন, আমি দেখছিলাম মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছেন তখন তার ঠিক পিছনে দাঁড়িয়ে এদের কেউ হাই তুলছেন, কেউ মোবাইল দেখছেন, কেউ মুখ্যমন্ত্রী দারুণ একটা পরিহাস করেছেন মনে করে কিঞ্চিৎ হেসেও ফেলছেন। এত বোকা বোকা লাগছিল যে আমার খুবই হাসি পেয়েছে। কেন আপনার এই পরিচিত প্রমীলা বাহিনী কেন আজকে তারা যথাস্থানে থাকলেন না? সে যাই হোক, আপনার পাঁঠা আপনি আগায় কাটবেন না পাছায় কাটবেন, সেটা আপনার ব্যাপার। আমি বলছি কি, মমতা বন্দ্যোপাধ্যায় সমীপ এসো, যে আপনি অযথা উদ্বিগ্ন হবেন না। আপনি এমন একটা দিনে এই পদযাত্রা করলেন এসআইআর বিরোধী, যেদিন থেকে বিএলওরা এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেছে গোটা রাজ্য জুড়ে, এবং এত স্মুথলি তারা কাজটা করেছে যে আগামী দেখবেন 7 দিন পরে এটা মিডিয়াতেও আর খবর হবে না। কত কথা তো শোনা গেছিল, এই হবে সেই হবে। বিএলওরা যাচ্ছেন, কোনো রকম গন্ডগোল নেই, যার বাড়িতে যাচ্ছেন সেখানেই সাদর অভ্যর্থনা পাচ্ছেন, তাদেরকে ফর্ম বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর মারপিট, সেটা আমি আরো অবাক হলাম যে কয়েকটা জায়গায় শুনলাম নাকি তৃণমূলী গুন্ডারা সিপিএম এর বিএলএদের ধরে ধরে মেরেছে। মরার উপর কেউ খাড়ার ঘা দেয়? আপনারা সিপিএম কে মারছেন কেন? সিপিএম আপনাদের কোন বাড়াভাতে চাই দিয়েছে? বালিতে একটা ঘটনা ঘটেছে, হাওড়ায় একটা ঘটনা ঘটেছে, কিন্তু তাজ্জব ব্যাপার। সুতরাং যে জিনিসটা রাজ্যের মানুষের কাছে 12-14 ঘন্টার মধ্যে গ্রহণযোগ্য হয়ে গেছে, তারা কেউ ভয় পাচ্ছেন না।
বরঞ্চ স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। হবার তো কথাও নয়। নাগরিকত্ব 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 নিয়ে একটা অর্বাচীন বিতর্ক হয়েই চলেছে। বিজেপি বা কেন বলছে, আর কেনই বা প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা বাহিনী এত লম্ফজম্প করছে, কিছুতে আমার মাথায় ঢুকছে না। আমি বারবার বিহারের দৃষ্টান্ত দিয়ে বলেছি, সেখানে একজন ভোটারের নামও বাদ যায়নি নাগরিকত্বের প্রশ্নে। নাগরিকত্ব নির্ধারণের কোনো দায় নির্বাচন কমিশনের নেই, ক্ষমতাও নেই। এটাই যদি বাস্তব হবে, তাহলে একটা অনুপস্থিত ভূতকে নিয়ে এত ক্রিয়া প্রতিক্রিয়া কেন? এবং বিহারের অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝে এসেছি, সেটা হলো যে একটা সেলফ ডিক্লেয়ার্ড একটা এফিডেভিট দিলেই হবে, সেলফ অ্যাটেস্টেড, যেখানে আপনাকে বলতে হবে যদি ইফ ইউর সিটিজেনশিপ ইজ ইন ডাউট, যে আপনি ভারতবর্ষের নাগরিক, সেটা আপনি নিজ দায়িত্বে নিজেই ডিক্লারেশন দিয়ে জানাচ্ছেন। ব্যাস, ল্যাটা চুকে গেল। তারপরে অবশ্য বিপদ হতে পারে, কেননা আপনি যদি ফলস ডিক্লারেশন দেন, সেটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ। সুতরাং আপনি ভোট দিয়ে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে বাড়িতে লম্বা ঘুম দিলেন, 7 দিন পরে দেখলেন হোম মিনিস্ট্রি থেকে চিঠি এলো, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর আজকে এত কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের স্মরণ করিয়ে দিই, এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দুটো জমি কেন্দ্রীয় সরকারকে দিয়েছিলেন ডিটেনশন ক্যাম্প করার জন্য। আপনারা যদি জানতে চান, তাহলে কোথায় আপনারা এই খবর পাবেন সেটাও আপনাদের বলে দিতে পারি। প্রথমে খবর পাবেন ইকোনমিক টাইমসে, তারপরে খবর পাবেন এনডিটিভিতে। এখন বেঙ্গল টু সেট আপ ডিটেনশন সেন্টার্স ফর অ্যারেস্টেড ফরেনার্স, Bengal gave nod for 2 detention camps on MHA model. Now Mamata is backtracking. সুতরাং কাকে মির্জাফর বাবু বলছেন? মুসলিমদের সঙ্গে নিয়ে মিটিং করছেন, মিছিল করছেন, আর নিজের পাপ আপনি নিজেই তো ঢাকতে পারবেন না, পরে পাল্টি তো আপনি সব ব্যাপারে খান। কিন্তু হাউ অন আর্থ ইউ চোজ টু গিভ ক্লিয়ারেন্স ফর 2 ডিটেনশন ক্যাম্পস ইন ওয়েস্ট বেঙ্গল? প্লিজ আনসার। চাপে পড়ে পাল্টি সবাই খায়, আপনিও খেয়েছেন। সুতরাং আপনার নিজের আচরণ এত স্ববিরোধিতায় ভরা যে ফ্যাক্ট এবং ফিকশন ওই অনেকটা এসএসসি রেজাল্টের মতো, কাঁকড় আর চাল, এই দুটোকে আলাদা করা সত্যিই কঠিন। দেখুন, এসব কিচ্ছু হবে না। যে সিপিএমকে ধরে আপনারা মারছেন বলে শুনছি, একবার শুধু তাদের কথাটা ভাবুন। আপনি 2004 সালে একা জিতেছিলেন, সেটা যেরকম গর্বের সঙ্গে বললেন, আমি ভাবলাম
যে এতগুলো প্রার্থী দিয়ে একা জেতা সেটাকে আবার এত উল্লসিত হয়ে ঘোষণা করতে হয়? আপনি বোঝাতে চাইলেন যেটা সেটা অন্য, যে 39% ভোট আমি পেয়ে একমাত্র আমি জিতেছিলাম, আর হয়নি। আরে বাবা, উল্টো দিকে কারা ছিল দেখুন। বামফ্রন্টের ভোট সেই 1977 সাল থেকে গোড়ার দিকে তো 50%-এর উপরে ছিল, তারপরে কখনোই 45, 46, 47-এর নিচে নামেনি। সুতরাং 46, 47 বনাম 39 এক জিনিস, আর 40 বনাম 39 আরেক জিনিস। আর এগুলো যদি ফালতু কথাই হবে, এত গুরুত্ব দিয়ে এত পয়সা কড়ি খরচা করে কাজের দিনে লোককে ব্যতিব্যস্ত করে একেবারে শহরের প্রাণকেন্দ্র অচল করে দিয়ে এইসব মিটিং মিছিল করার প্রয়োজনটা কি? দেখুন, এ পর্যন্ত এসআইআর নিয়ে আপনি এবং আপনার ভ্রাতুষ্পুত্র যা যা হুঙ্কার দিয়েছিলেন সব আপনাদের গিলতে হয়েছে। কিন্তু করতে দেব না হচ্ছে, কোনো অফিসার সাসপেন্ড হবে না হয়েছে, চিফ ইলেকট্রাল অফিসারের দুর্নীতি এক্সপোজ করে দেব পারেননি। এখন আপনাদের একটা নতুন গান গাইছেন, লাখ লোককে নিয়ে দিল্লি যাওয়া। হঠাৎ কি আপনার ভ্রাতুষ্পুত্র নিজেকে সুভাষচন্দ্র বোস ভাবছেন না কি ভাবছেন যে দিল্লি চলো ডাক দিতেন? আমি তো প্রথম দিনই বলে দিয়েছি যে ওনার উচিত 1 লক্ষ লোক কিভাবে যাবে না যাবে, লজিস্টিক্স খুব কঠিন ব্যাপার। আর আরেকটা কথা আপনি বললেন যে নানা রকম সংস্থা নাকি যেখানে সেখানে গ্রামের ভিতরে ঢুকে মানুষের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছে। ডায়মন্ড হারবার কেন্দ্রেও নাকি হয়েছে। ডায়মন্ড হারবারে হলে আপনার একটু হৃদকম্প হবে আমি জানি, কিন্তু আমাকে একটা কথা বলতে পারেন, হোয়াট ইজ আইপ্যাক? আইপ্যাক কেন প্রত্যেকটা সরকারি অনুষ্ঠানে, এই যে পাড়ায় সমাধান বলে কি একটা ঢপের প্রোগ্রাম হলো, প্রতিটা জায়গায় আইপ্যাকের প্রতিনিধি সরকারি কর্মচারীদের সঙ্গে এক আসনে বসে থাকে কি করে, কোন অধিকারে? আইপ্যাকের একটা অংশের কর্মীকে বকলমায় রাজ্য সরকার কেন বেতন দেয়? দেখুন, আজকে বাংলার মিডিয়া নপুংসক হয়ে গেছে। তাদের না আছে সাহস, না আছে অনুসন্ধানী মনোবৃত্তি, না আছে শিক্ষা দীক্ষা। কিন্তু আমরা যে সময় সাংবাদিকতা করেছি সেই সাংবাদিকতাটা যদি জিয়ে থাকতো না, আপনার সরকার আমরাই ফেলে দিতাম, বিজেপিও লাগতো না, অমিত শাহও লাগতো না। আর 15 বছর শাসন করেছেন, 7 বার লোকসভায় নির্বাচিত হয়েছেন, 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তাও পশ্চিমবঙ্গের মতো রাজ্যের। হার কত? দেখুন, গণতন্ত্র গণতন্ত্র বলে তো অনেক চেল্লালেন। গণতন্ত্রে তো চিরস্থায়ী বন্দোবস্ত হয় না। এ তো লর্ড কর্নওয়ালিসের পার্মানেন্ট সেটেলমেন্ট নয়। 15 বছর ক্ষমতায় থাকার পর একটা দল যদি ক্ষমতাচ্যুত হয়, গণতন্ত্রে এর চাইতে শুভ ঘটনা আর কিছুই হতে পারে না। ছেলেবেলায় মনে আছে আমার, ঝাড়গ্রামে হয় 67 সালের ভোটে, আমার তখন 10 বছর বয়স, প্রফুল্ল ঘোষ, ওই গান্ধীবাদী প্রফুল্ল ঘোষ, যিনি অল্প দিনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি ওই ঝাড়গ্রামের দুর্গাবাড়ি সংলগ্ন ময়দানে দাঁড়িয়ে গণতন্ত্রের একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন। আজও 68 বছর বয়সেও আমি তা বলতে পারিনি। সেটা বলেই শেষ করছি। প্রফুল্লবাবু চেঁচি বাঙাল ছিলেন, বাঙাল ভাষায় কথা বলতেন।
তিনি বললেন, গণতন্ত্রের মানে কি আপনারা তো জানেন তো? গণতন্ত্র হলো একটা রুটি, যে রুটিকে আপনি যদি উল্টে না দেন তাহলে রুটিটাই পুড়ে যাবে। এত চমৎকার উপমা সাধারণ মানুষের বুদ্ধিগ্রাহ্য আমি জীবনে কখনো শুনিনি। ক্ষমতা চলে গেলে আপনার খুব দুঃখ হবে, দুর্দশা হবে। উল্টো দিকে বাংলার কত মানুষ হাফ ছেড়ে বাজবে সেই হিসেবটা কি করেছেন? নমস্কার।